দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান পার্ক, সোনারগাঁ হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্ক, পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক, রমনা পার্ক, শাহবাগের শিশু পার্ক, রাজধানীর এরকম অনেকগুলো পার্ক এখন সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত ফার্মগেটের আনোয়ারা উদ্যান পার্ক সেটি এখন অনেকটা বিরান ভূমি। মেট্রো রেলের সরঞ্জাম রাখা হয়েছে, সবগুলো গাছ কেটে ফেলা হয়েছে এবং শোনা যাচ্ছে সেখানে শপিং মল হবে। শাহবাগের শিশু পার্কের নাম পরিবর্তন করে সোহরাওয়ার্দী পার্ক করা হয়েছে, কিন্তু কয়েক বছর ধরে সেটি সংস্কারের নামে বন্ধ। কবে চালু হবে সেটি বলা যাচ্ছে না। রাজধানীর অভিজাত এলাকা গুলশানে তাজউদ্দিন পার্কে নকশা বহির্ভূত স্থাপনা নির্মাণের প্রতিবাদে সম্প্রতি মানববন্ধন করেছেন স্থানীয়রা। এবং পান্থকুঞ্জ পার্কটিও বেশ কয়েক বছর ধরেই বন্ধ, সেটিও সংস্কারের কথা বলা হচ্ছে। যদিও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ সামগ্রী সেখানে, এখন সংবাদপত্রে আমরা শিরোনাম দেখি যে সন্ধ্যার পরে সেটি এখন মাদক সেবীদের অভয়ারণ্য। এই হচ্ছে রাজধানী ঢাকার পার্কগুলোর অবস্থা। কয়েকটি পার্ক যেগুলো ওপেন আছে, খোলা আছে, যেখানে মানুষ যেতে পারে, সেই পার্কগুলো নিয়েও নানা রকমের নেতিবাচক সংবাদ আমরা প্রায়শই শুনি। কেন এবং এ থেকে উত্তরণের উপায়টা কী? যখন একটু বেশি গরম পড়ে আমরা গাছপালা লাগানোর জন্য অস্থির হয়ে যাই, আমরা তখন পার্কের প্রয়োজনীয়তার কথা বলি, আমরা তখন জলাশয়ের কথা বলি। কিন্তু খোদ রাজধানী শহরে ঢাকার মধ্যে এই যে পার্কগুলো বেহাত হয়ে যাচ্ছে বা গেল, তার দায়টা কার এবং এ থেকে বেরোনোর পথ কী? আমরা এসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের প্রকল্প পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম, স্বাগত। এবং আছেন পরিবেশ প্রাণ প্রকৃতি গবেষক পাভেল পার্থ। পাভেল ভাই, আপনাকে দিয়ে শুরু করি। সম্প্রতি আপনারা একটা বড় ধরনের মানববন্ধন করলেন ফার্মগেটে, মেট্রো রেল স্টেশনের নিচেই, যেটি আনোয়ারা উদ্যান পার্ক ছিল। এখন সেখানে বলা যায় একটি গাছও নেই এবং আমার নিজের বাসাও ওই এলাকায়, ফলে আমি দেখেছি যে সেখানে অনেকগুলো বিরাট বিরাট কামিনী গাছ ছিল এবং অত বড় কামিনী গাছ আমি অন্য কোথাও দেখি নাই। সুন্দর একটা শুনশান, এবং সামনেই তেজগাঁও কলেজে যখন পরীক্ষা হতো, সেটা ওই কলেজের পরীক্ষক বা কোনো কোনো পাবলিক পরীক্ষক, অভিভাবকরা দেখতাম যে পার্কের ভেতরে গিয়ে বিশ্রাম নিচ্ছেন। এখন সেই সুযোগটি বন্ধ, কারণ পুরোটা টিন দিয়ে ঘেরাও করা এবং সেখানে মেট্রো রেলের সরঞ্জাম। আপনারা মানববন্ধন করলেন যে 30 দিনের মধ্যে আলটিমেটাম দিয়েছেন, সরিয়ে নিতে হবে এবং পার্কের জায়গা পার্ককে ফিরিয়ে দিতে হবে। সবশেষ এটার কোনো অগ্রগতি আছে কিনা? ধন্যবাদ। আমি আসলে শুরু করতে চাই, এই যে ঘূর্ণিঝড় আমাদের মাত্র রিমাল আমরা করেছি, সামাল দিয়েছি, তো সেই ঘূর্ণিঝড়ে নিহত, আহত বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন শোক সমবেদনা জানিয়ে, এবং এই ঘূর্ণিঝড় আসলে প্রমাণ করেছে সুন্দরবন আমাদের জন্য কত জরুরি, গাছপালা কত জরুরি, সবুজ বলয় কত জরুরি। সেটা ঢাকার জন্য আসলে জরুরি, দেশের জন্য যেমন জরুরি। তো শহীদ আনোয়ারা উদ্যান নিয়ে যখন আসলে কথা উঠেছে, যে এই একমাত্র উদ্যান, যে উদ্যানটির সাথে আসলে 69-এর গণঅভ্যুত্থানের স্মৃতি জড়িয়ে আছে, এবং এই যে শহীদ আনোয়ারা মানে একজন নারী শহীদের নাম জড়িয়ে আছে। আমরা কিন্তু বাংলাদেশে অনেক উদ্যান আছে, কিন্তু কোনো উদ্যানের নামের সাথে আসলে কোনো নারীর নাম জড়িয়ে নেই। তো নানা দিক থেকেই আসলে এই উদ্যানটি গুরুত্বপূর্ণ। তো এই উদ্যানটির মধ্যে যেরকম প্রাচীন মানে কামিনী গাছ ছিল, এখানে হচ্ছে যে শিরীষ গাছ ছিল, করই গাছ ছিল, বট গাছ ছিল, পাম গাছ ছিল, এবং একই সাথে হচ্ছে কাঠবাদাম গাছও ছিল। তো এই উদ্যানকে যখন আসলে এটা কিন্তু আমাদের মানে ফার্মগেট এই অঞ্চলের মানুষের জন্য একটা ফুসফুস আসলে, যে একটা তাদের ফুসফুস, একটুখানি জায়গা, যে বাচ্চারা যাচ্ছে, প্রবীণ মানুষেরা যাচ্ছেন, অসুস্থ মানুষেরা যাচ্ছেন, একটু সময় শিক্ষার্থীরা আসলে যাচ্ছে। কিন্তু যখন আসলে মেট্রো রেল তৈরি হয়, তো মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি আসলে করেন, ঢাকা মাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড, তো তাদের যে নির্মাণ সামগ্রী, সেটি নির্মাণ সামগ্রী রাখার জন্য তারা আসলে সেই উদ্যানটিকে ব্যবহার করেন, এবং কথা ছিল যে তারা পরবর্তীতে এটি ফিরিয়ে দিবেন, আবার সরঞ্জামগুলো তারা তুলে নেবেন। কিন্তু দেখা গেল যে তারা ওই উদ্যানের প্রায় সকল গাছ আসলে কেটে ফেলেছেন। এখন এটি একটি, এবং তাদের যে সরঞ্জাম এটি এখনও আছে। তো আমরা শহীদ আনোয়ারা উদ্যান রক্ষা আন্দোলন এই নামে যে নাগরিকদের একটি সমাবেশ করেছি, এবং আমরা আলটিমেটাম দিয়েছি যে 30 দিনের ভেতরে যাতে এই উদ্যান আবার নগরবাসীকে ফিরিয়ে দেয়া হয়, এবং তার যে সবুজ অঞ্চল সেটিও আসলে গড়ে তোলার জন্য যাতে আসলে পরিকল্পনা করা হয়। এবং আমরা কিন্তু নগরবাসী হিসেবে চাই যে উদ্যানে আমরাও গাছ লাগাতে চাই, গাছ রোপণ করতে চাই, এর দায়িত্ব। পজিটিভ দিক হলো স্বয়ং মেয়র, উত্তরের মেয়র আতিকুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্বাচনী এলাকা, ওনার বাসা ওই পার্ক থেকে খুবই কাছে। ওনারা দুইজনে কিন্তু পার্কের ব্যাপারে খুবই মানে সংবেদনশীল, ওনারা বলেছেন বিশেষ করে
বলেছেন? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং উত্তর সিটি কর্পোরেশন সম্মানিত মেয়র তারা কিন্তু উভয়ই বলেছেন যে আনোয়ারা উদ্যানকে আসলে রক্ষা করবেন এবং সেটা জনগণের জন্য আসলে আবারও মানে দেয়া হবে। কিন্তু আমরা কিন্তু কোনো মানে অগ্রগতি দেখছি না। দৃশ্যমান অগ্রগতি বলতে আমরা সেটাই বুঝবো যখন আসলে এখান থেকে সকল সরঞ্জাম সরিয়ে নেওয়া হবে, এই উদ্যান আবারও নগরবাসীর জন্য আসলে উন্মুক্ত করে দেয়া হবে। এবং যেটি বলা হচ্ছিল যে এখানে শপিং মল হবে, কিন্তু এটার বিপরীতে আবার দেখলাম যে মাস র্যাপিড ট্রানজিটের যিনি এমডি তিনি কিন্তু গণমাধ্যমকে বলেছেন যে না, শপিং মল করবার কোনো পরিকল্পনা নেই, এটি কিন্তু বলছেন। যেটি আসলে বলছে যে আসলে একটা আসলে প্লাজা তৈরি করতে চান, যেটা স্টেশন প্লাজা হয়, মেট্রো প্লাজা বা শপিং মল না হলেও আমরা তো চাই না যে সবুজ একটি মানে এক টুকরা এত ছোট্ট একটা জায়গা, যে জায়গায় আসলে কোনো ধরনের স্থাপনা আমরা চাই না, যেটি কনক্রিটের স্থাপনা আসলে তৈরি হবে। আমরা ঠিক আগের মতো এটি উন্মুক্ত সবুজ বলয়ের উদ্যান চাই। এটিকে আমাদের দায়িত্ব, নাগরিকের দায়িত্ব কিভাবে সবুজ করে আসলে গড়ে তুলতে পারি আমরা। আশরাফ ভাই, এই আপনাদের অধীনে, রাজুকের অধীনেই তো অধিকাংশ পার্ক ঢাকা শহরের, যদি ব্যবস্থাপনার দায়িত্বে সিটি কর্পোরেশন থাকে, কিন্তু নির্মাণের প্রক্রিয়াটা রাজুক ছিল। শহীদ আনোয়ারা পার্কটা কি রাজুকের ছিল না এটা গণপূর্ত ছিল? এটি অধীনে ছিল, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন এলাকায় বেশিরভাগ যেসব পার্ক সরকার নির্মিত করেছে, আইদার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অথবা গণপূর্ত অধিদপ্তর অথবা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, এই তিনটি সংস্থায় ঢাকা শহরে 90% পার্কেই ডেভেলপমেন্ট করেছে। যেহেতু সিটি কর্পোরেশন আইন অনুযায়ী ব্যবস্থাপনার দায়িত্বটি সিটি কর্পোরেশন, অ্যাট দ্য সেম টাইম রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সহ গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে যে পার্কগুলি রয়েছে সেগুলি ব্যবস্থাপনা যে পরবর্তীতে ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য এটা আমাদের ম্যান্ডেট না। সেজন্য আমরা এগুলি সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে দিই। ফার্দার এগুলি তারা বিউটিফিকেশন অথবা সেখানে ম্যানেজমেন্টের দায়িত্বটি বহন করে থাকে এবং সেটাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে হয়ে আসছে। এবং ঢাকা শহরে যে যত বৃহৎ জলাধার রয়েছে এবং বৃহৎ যত পার্কগুলি রয়েছে বেশিরভাগই গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ে কোনো না কোনো সংস্থা নির্মাণের পরে এটা যখন হস্তান্তর হয়ে যায় সিটি কর্পোরেশনের কাছে, তখন আর রাজুকের কোনো ওখানে স্টেক থাকে না। না, যে কোনো আমরা আসলে ব্যবস্থাপনার দায়িত্বে আমরা সিটি কর্পোরেশন দিই, মূল মালিক বেশিরভাগ ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষই থাকে। অনেক ক্ষেত্রে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সেখানে নিয়ম রয়েছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু তার মূল এটার মালিক জমির, এবং সেক্ষেত্রে তাদের কাছ থেকে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ডেভেলপমেন্ট করতে গেলে তার নকশা অনুমোদন থেকে শুরু করে সেই কাজটি করতে হয়। এবং আমাদের করতে গেলে যে বিএনবিসি এবং আমাদের ইমারত ইমান বিধিমালা রয়েছে, এই বিধিমালার সুনির্দিষ্ট গাইডলাইন রয়েছে একটি পার্কে যখন উন্নয়নের নামে আমরা কি কি করতে পারবো। যেমন আমরা কনক্রিট দ্বারা বেশিরভাগ পার্কগুলি আচ্ছাদিত করে ফেলতেছি, কাচের দেয়াল দিয়ে ফেলতেছি, পার্কের ভিতরে আমরা রেস্টুরেন্ট নির্মাণ করছি। ঢাকা শহরে বিশেষভাগ করে গুলশান এলাকায় যদি আমরা প্রতি 100 ফিট বা 100 মিটার ইন্টারভ্যাল আমরা হাঁটি, আমরা একটা কফি শপ পেয়েছি। পার্কের মধ্যে লাগবে কেন? ভিতরে তো আসলে কফি শপ, গুলশানের দুটি খুব সুন্দর পার্ক, একটা শহীদ তাজউদ্দিন পার্ক, শাহাবুদ্দিন পার্ক। বুঝতে হবে যে পাবলিক স্পেস ইট শুড বি দ্য ইউনিভার্সাল অ্যাক্সেস। এমন ভাবে পার্কগুলি ডিজাইন করা উচিত না যেখানে আমি একজন সাধারণ নাগরিক, আমার কাছে মনে হয় যে সেখানে আমার হয়তো প্রবেশাধিকার আমি যাইতে পারবো কি পারবো, সেই সংকোচ যাতে না তৈরি হয় এবং সকল মানুষের। কিন্তু ঢাকার অনেকগুলো পার্ক এটা অলরেডি হয়ে গেছে, সেখানে সাধারণ মানুষ ঢুকতে চায় না। এই আপনাদের রাজুকের কিন্তু যে বিশদ নগর উন্নয়ন পরিকল্পনা, যেটা ড্যাপ পরিকল্পনায় শহীদ আনোয়ারা উদ্যানকে আপনাদের পরিকল্পনা একটা উন্মুক্ত এলাকা হিসেবে দেখাচ্ছে। তো আপনি কি মনে করেন যে মেট্রো রেল নির্মাণের সামগ্রী রেখে সেই আপনাদের পরিকল্পনাটি যে উন্মুক্ত অঞ্চল সেটিকে আসলে বিনষ্ট করা হয়েছে? একটি উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হয়, বিশেষ করে মেট্রো রেল, সেটাও একটা গ্রিন টেকনোলজিতে আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেমে আমাদের একটা ভালো ভূমিকা পালন করছে। অবশ্যই তো এই শহর তো একটা ম্যাচিউরড স্টেজে চলে গেছে। এই ম্যাচিউরড স্টেজে যখন ডেভেলপমেন্ট করতে হয় তখন হয়তো ডিউরিং দ্য ডেভেলপমেন্ট পিরিয়ডে তখন কনস্ট্রাকশনের জন্য যে কোনো একটা কনস্ট্রাকশন ইয়ার্ডের দরকার হয়। তো ইয়ার্ডগুলি আসলে শহরের ভিতরে এমনভাবে টু মাচ ডেন্সিটি হয়ে গেছে এবং কনস্ট্রাকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এরকম ফাঁকা বিকল্প জায়গা কম, সেখানে মানে সবসময় কেন আসলে পার্ক বা এরকম গাছপালা যেখানে আছে সবুজ উদ্যান যেটা আমাদের ফুসফুস সেটিকেই বেছে নেওয়া হচ্ছে। স্পেস ছাড়া তো আসলে ফাঁকা জায়গা এখানে পাওয়া যায় না, ব্যক্তি মালিকানাধীন জায়গায় বেশিরভাগ জায়গা। কিন্তু তাহলে আমরা কেন বলছি যে শহরে আসলে অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়ছে জলাভূমি না থাকার কারণে, সবুজ বলয় না থাকার কারণে? জায়গায় আমি বলি আপনার সাথে একমত, ডিউরিং দ্য কনস্ট্রাকশন পিরিয়ডে, এবং সেটাই কিন্তু ডিএমটিএসএল এর প্রধান যে লক্ষ্য ছিল যে
ডিউরিং দ্য কনস্ট্রাকশন পিরিয়ডে এটা কনস্ট্রাকশন ইয়ার্ড হিসেবে হবে, পরবর্তীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যখন এটা এনওসি দেয় তখন কিন্তু বলা হয়েছে এটা ফিরিয়ে দিবে এবং পূর্বের অবস্থায় এটা আনবে। পাবলিক স্পেসকে তার পাবলিক স্পেসের জায়গায় কিন্তু কেন তারা ফিরিয়ে দিচ্ছেন? মেট্রো রেল বা যাই হোক পৃথিবীর স্টেশনকে কেন্দ্র করে স্টেশন প্লাজা এবং টিউডি বলে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট সারা বিশ্বে হয়, এবং মেট্রো রেলকে যদি ভায়াবল করতে হয় টিউডি ডেভেলপমেন্ট ছাড়া ভায়াবল করা যায় না। এখন ধরুন এখানে আলোচনাটা আনোয়ার উদ্যানের ক্ষেত্রে কেন হচ্ছে, যে কাজটি করতে হবে যে খুব সেনসিটিভ একটা জায়গা, কেন পার্কের দিকে নজর দিব। রাইট, এর পাশে আমাদের প্রাইভেট প্রপার্টি রয়েছে। প্রাইভেট প্রপার্টিগুলি ডিএমটিসির উচিত এই প্রাইভেট প্রপার্টির সাথে নেগোসিয়েশন করে সেখানে কিভাবে কমার্শিয়াল ডেভেলপমেন্ট করা যায়, এবং সেখানে দরকার হলে রাজুকের সাথে নেগোসিয়েশন করে অ্যাডিশনাল এফএআর যদি দরকার হয় এফএআর দিয়ে এখানে কাজ করা যায়। আর সব জায়গায় যে টিউডি ক্যাচমেন্ট এরিয়া হবে এরকম না, এটা স্টেশন টু স্টেশন ভ্যারি করতে পারে। যেহেতু ফার্ম গেট একটা বিভিন্ন নোডাল পয়েন্ট আছে, বিভিন্ন দিকে ট্রানজিট করিডোর আসে, এটার পোটেনশিয়ালিটি আছে ফর দ্য টিউডি ডেভেলপমেন্ট, বাট ইট শুড বি অন দ্য প্রাইভেট ল্যান্ড, নট ফ্রম দ্য পাবলিক স্পেস। এবং পরিমাণ যতটুকু আছে এই ঢাকা শহরে এই মুহূর্তে যদি কোনো প্রায়োরিটি প্রজেক্ট নিতে হয়, সর্বপ্রথম প্রায়োরিটি প্রজেক্টই হওয়া উচিত কিভাবে পাবলিক প্রজেক্ট পাবলিক স্পেসকে তৈরি করা। আমরা দেখা যায় যে বিগত প্লেস যেগুলো আছে সেগুলোকে রক্ষা করে কিভাবে করা যায়। বিগত 10 বছরে ঢাকা শহরের টেম্পারেচার প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এর মূল কারণ হলো আমরা শহরকে কনক্রিট দ্বারা আচ্ছাদিত করে ফেলছি। যেমন ধানমন্ডি এলাকার যদি অরিজিনাল অ্যালটমেন্ট লেটার আমরা দেখি তাহলে প্রত্যেকটা অ্যালটমেন্ট লেটারে বলা আছে ম্যাক্সিমাম তারা হয়তো এখানে 2/3 স্পেসে কনস্ট্রাকশন করতে পারবে, 1/3 স্পেস যেটা গ্রিন স্পেস হিসেবে রাখবে। ফলে ধানমন্ডির এই 1 বিঘার প্লটগুলি এখন 5 কাটা হয়ে প্রত্যেকটা বিল্ডিংয়ে 13-14 তলা বিল্ডিং হয়ে পুরা কনক্রিট দ্বারা আচ্ছাদিত হয়েছে। এরকম শুধু ধানমন্ডি না, ঢাকা শহরের সব জায়গায়। এবং সে উত্তরণের জন্য কিন্তু এবার ডেপে জনঘনত্ব জনি এবং পাবলিক স্পেসের দিকে গুরুত্ব দিয়েছে, এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ডেপ গেজেট হওয়ার পরে অন্য যে কোনো প্রকল্পের চেয়ে পাবলিক স্পেসকে প্রায়োরিটি দিয়ে আমরা নিজেরা কিন্তু 4টি পাবলিক স্পেস পার্ক নির্মাণ করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি। এর মধ্যে 2টি পার্ক ইতিমধ্যে সরকার অনুমোদন দিয়েছেন। যে একটা হলো মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে প্রায় 12 একর জায়গা আমাদের রাজুকের নিজস্ব কমার্শিয়াল প্লট ছিল, এগুলি আমার কমার্শিয়াল প্লট বাদ দিয়ে যেহেতু মতিঝিলে একটা পার্ক, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা একটা গ্রিন স্পেস তৈরি করার জায়গা ওখানে আছে, অলরেডি আছে। বাংলাদেশ ব্যাংকের পিছনে যেটা উটের খামার ছিল, যেটা দখল করেছিল, সেই জায়গাটা আমরা উদ্ধার করে আমাদের হাতে নিয়ে আমরা সেখানে কমার্শিয়াল প্লটগুলিকে ক্যান্সেল করে কিন্তু আমরা নিয়েছি। কেরানীগঞ্জে একটা 9.5 একর জায়গা খাস জায়গা ছিল, সেই খাস জায়গাটি অবৈধ দখলদাররা দখল করে যাচ্ছিল, সেই জায়গাটা উদ্ধার করে কিন্তু আমরা আবার এর সারাউন্ডিং আরো 11 একর জায়গা অধিগ্রহণ করে সেখানে প্রায় 20 একর জায়গা মতো আরেকটি পাবলিক স্পেস আমরা তৈরি করছি। আরেকটি রিজিওনাল পার্ক, যেমন আমরা বলি যে ঢাকা শহরের প্রায় এই 400 বছর আমাদের রাজধানীর ইতিহাসে আমরা রমনা উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান বা আমরা চন্দ্রিমা উদ্যান বোটানিক্যাল গার্ডেন তৈরি করছি, কিন্তু আমরা শহরের বিস্তৃতি করতে করতে গাজীপুরের দিকে মেঘনা ঘাট পর্যন্ত চলে গেছে, কিন্তু আমরা নতুন করে কোনো উদ্যান রিজিওনাল স্কেল উদ্যান তৈরি করতে পারিনি। আমরা হয়তো 2 বিঘা 3 বিঘা ছোট ছোট পকেট পার্ক আমরা তৈরি করেছি, কিন্তু হাতিরঝিল ছাড়া নতুন করে কিন্তু পার্ক তৈরি করতে পারিনি। সেজন্য আমরা প্রায় 100 একরের মতো একটা জায়গায় কেরানীগঞ্জে ওখানে কিছু খাট জায়গা আছে, সেটা আমরা সমীক্ষা করছি যে এখানে একটা রিজিওনাল স্কেলে পার্ক বানানো যায় কিনা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা শহরে, এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে ঢাকা জেলা প্রশাসনও আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করছে। ঢাকা শহরে যতগুলি খাট জায়গা আছে ইতিমধ্যে আমরা 55টি লোকেশনে প্রাথমিক ধাপে আমরা আইডেন্টিফাই করেছি। এই খাট জায়গাগুলি জেলা প্রশাসন আমাদের কাছে পত্র দিয়ে অবহিত করেছে। রাজুক এবং জেলা প্রশাসন যৌথ উদ্যোগে আমরা পাবলিক স্পেস এবং ঢাকা শহরে কিছু পুকুর তৈরি করার জন্য আমাদের রিটেনশন রিজার্ভ, এই যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো রক্ষা করা গেলে তো আর এটা লাগতো না, নতুন করে পুকুর তৈরি করার প্রয়োজন মানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য এটা ঢাকা শহর অতীব প্রয়োজন, যেভাবে নগরায়ন হচ্ছে সে বিষয়ে প্রায়োরিটি দিচ্ছি। আমরা পরিবেশগত দিকটি প্রায়োরিটি দিই। আমরা জেলা প্রশাসন এই যে কথাগুলো বলেন এগুলো বাস্তবায়ন হবার পরে নিশ্চয়ই বড় পরিবর্তন আসবে, কিন্তু মুশকিলটা হলো যে ঢাকা শহরের জায়গা এত কম, লোক এত বেশি, আপনি আসলে কতটুকু জায়গা বের করতে পারবেন সেটার বড় চ্যালেঞ্জ। কিন্তু একটা বিরতি নিয়ে আসছি, বিশেষ করে একটা বিষয়
আপনার পান্থকুঞ্জ পার্ক, যেটা বেশ কয়েক বছর ধরে কিন্তু বন্ধ, এবং সেখানেও একই রকম, সেখানেও এক ধরনের ডেভেলপমেন্টের কারণেই হচ্ছে, ফলে সেই জায়গাটা নিয়ে কথা বলবার আছে, এবং আরো অনেকগুলো পার্ক আমাদের আজকে আলোচনায় আছে। দর্শক, ঢাকার পার্কগুলো নিয়ে কথা বলছি, ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঢাকা শহরের পার্কগুলো, অনেকগুলো পার্কই নানাভাবেই বেহাত হয়ে গেল, সাধারণ মানুষের অধিকারের বাইরে চলে গেল, এবং ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে পার্কগুলো গড়ে উঠছে, এবং অনেকগুলো পার্ক অনেক বছর ধরেই বন্ধ, যেগুলো সংস্কারের নামে মানুষ ঢুকতে পারছে না। একটা পার্ক এর মধ্যে পান্থকুঞ্জ, সোনারগাঁও হোটেলের উল্টে পশ্চিম দিকে, এবং সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু অংশ এটার মধ্যে বোধহয় চলে যাবে। সিটি কর্পোরেশনের মেয়র, মানে দক্ষিণ সিটির মেয়র তাপস সাহেব সম্প্রতি বলেছেন যে জুলাই মাসের মধ্যে ওপেন করে দেবেন, কিন্তু আমি কয়েকদিন এখন থেকে এলাম, কোনো লক্ষণ কিন্তু নাই। জুলাই কেন, এই বছরের মধ্যে ওপেন করা যাবে কিনা তাও জানি না। মানে এই যে এক একটা পার্ক নানা রকম কারণে, সরকারি প্রতিষ্ঠানগুলোর কারণে দখলের বা বেদখল হয়ে যাচ্ছে, মানে এখান থেকে নাগরিকের মানে রোলটা কি? আসলে এই যে পান্থকুঞ্জ পার্ক মানে এত গুরুত্বপূর্ণ, কিন্তু এই পান্থকুঞ্জ পার্কে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 2018-তে খুব চমৎকার নামের একটি প্রকল্প নিয়েছিলেন, জল সবুজে ঢাকা। তো সেই প্রকল্পের কিছু কাজও আসলে শুরু হয়েছিল, কিন্তু কাজগুলো বাস্তবায়িত হয়নি, এবং এখন আমরা যেটা আসলে দেখছি যে আবারও সেই নির্মাণ সামগ্রীর স্তূপ দিয়ে ওই জায়গাটাকে আটকে ফেলা হয়েছে, এবং এটা কিন্তু আসলে একটা বিপজ্জনক যে মানুষের জন্য ঢোকা যাচ্ছে না। এই যে পার্কের ভিতরে ঢোকা যাচ্ছে না, সবুজ ছিল, এখন অনেকগুলো গাছ নাই, গাছ নাই, এবং এই পান্থকুঞ্জ পার্ক মানে এই উদ্যানে কিন্তু অনেক পাখি ছিল, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে 2016-তে প্রথমে এলইডি লাইটের প্রচুর বিজ্ঞাপন দেয়া হয়, তো এটা কিন্তু একটা আলোক দূষণ তৈরি করে, যেটা বারে বারে বলা হচ্ছে পাখির জন্য খুবই ঝুঁকিপূর্ণ। তো আমরা এই যে এক এবং মানে দেখা যায় যেটা এই পান্থকুঞ্জ পার্কে প্রচুর ফলের গাছও ছিল, তো অনেক ছায়া ঘেরা একটা জায়গা ছিল, কিন্তু এখন তো ঢোকাই যাচ্ছে না, ভেতরে কেউ ঢুকতে পারছে না, নিরাপদও নয় এই জায়গা। সন্ধ্যার পরে গণমাধ্যমে খবরই আছে যে অপরাধে স্বর্গরাজ্য। ঠিক তাই। তো এখন বিষয় হচ্ছে যে সিটি কর্পোরেশন কেন আসলে করছেন না দায়িত্ব নিয়ে, এবং আমরা বারবার দেখছি যে আমরা যখন ঢাকার এই ধানমন্ডি 7 মসজিদ সড়কে আন্দোলন করলাম যে তারা সৌন্দর্য বর্ধনের নামে আসলে গাছ কেটে ফেললেন, এবং বাংলাদেশে একটি আইন আছে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, ওই আইনে 57টি গাছকে বলা হয়েছে যে তালিকা দিয়ে বলা হয়েছে যে এটি বাংলাদেশে আমি কোনোভাবেই আসলে বিনষ্ট করতে পারবো না, তার মধ্যে বট গাছ আছে। তো সৌন্দর্য বর্ধনের নামে সিটি কর্পোরেশন যেটি করলেন, বট গাছ কেটে ফেললেন, এবং প্রবীণ বট গাছ কেটে ফেললেন, প্রচুর দেশীয় গাছ কেটে ফেললেন। আমরা দীর্ঘদিন আন্দোলন করলাম, আমাদের কোনো কথা শুনলেন না, শুধুমাত্র প্রায় 40-এর মতো গাছ আমরা বাঁচাতে পারলাম ওই সড়কে। পরবর্তীতে সৌন্দর্য বর্ধনের নামে তারা যেটি করলেন সেটি হচ্ছে যে সিমেন্ট দিয়ে দিলেন নিচে, ওইখানে কোনো জায়গা নাই যে গাছ ওইখানে লাগানো যায়, উপরে কিছু মাটি দিয়ে কিছু হচ্ছে যে ফুলের গাছ লাগানো হলো। ফুলের গাছ অবশ্যই লাগানো যায়, কিন্তু কি ফুলের গাছ কোথায় লাগাবো সেটা গুরুত্বপূর্ণ, কারণ এই শহর তো শুধুমাত্র মানুষের শহর নয়, এখানে পাখি থাকে, প্রজাপতি থাকে। তো সিটি কর্পোরেশনকে এই দায়িত্বটা আসলে নেওয়াটা খুব জরুরি, এবং এই প্রশ্নের উত্তর সিটি কর্পোরেশনকে বারবার দিতে হবে। নাগরিক মানে আমরা নাগরিক হিসেবে, যেহেতু সিটি কর্পোরেশন আমাদের কর্পোরেশন, তো এই সিটি কর্পোরেশন যতগুলো উদ্যান আছে তার কোনো উদ্যানটিকে সুরক্ষায় আসলে সঠিক দায়িত্ব পালন করছেন না, কিন্তু বারবার বলছেন ঢাকাকে একটা সবুজ নগরীতে পরিণত করতে চান, এবং সবুজ অঞ্চল তৈরি করতে চান। যে জায়গায় শুরু করেছিলেন যে ওনাদের নির্মাণ করা পার্ক সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় থাকে, কিন্তু অনেক পার্কের ভেতরে দেখি যে তারা বাণিজ্যিকভাবে নানা ধরনের প্রতিষ্ঠানকে সুযোগ দেয়, কফি শপ, যেমন পুরান ঢাকা ধূপখোলা মাঠে বাহাদুর শাহ পার্কের ভেতরে একটা সংবাদ শিরোনাম আমি একটু পড়ি বেশ কিছুদিন আগে, যে দিনে মাত্র 989 টাকা পেতে বাহাদুর শাহ পার্ক ধ্বংস। তো এই যে সিটি কর্পোরেশন একটা পার্কে, পাবলিক প্লেসকে বা একটা ওপেন স্পেসকে সে ব্যবসার জায়গায় পরিণত করে দিচ্ছে, এটা পারে কিনা আসলে? অ্যাজ পার বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সেটা আইনসম্মত নয়। কারণ আইনসম্মতভাবে যে কোনো জায়গায় যদি পাবলিক স্পেসে আপনার ম্যাক্সিমাম আপনার 5% টোটাল এরিয়ার 5% আপনার কনক্রিট দ্বারা আচ্ছাদিত করতে পারবেন, এবং তার মিনিমাম তার
হাইট হবে 3 মিটারের বেশি না, প্রায় 10 ফিটের বেশি না। তার মানে শুধুমাত্র ওয়াশরুম করতে পারে। ঠিক, আমি এটার সাথে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যদি বাকিটা করে তাহলে আমাদের বিদ্যমান আইনের সাথে কিছুটা সাংঘর্ষিক। এবং একই সাথে আমাদের আরো আইন আছে, জাতীয় পরিবেশ নীতি যেটা 2018, তার 3.1 সাথে উল্লেখ করা হয়েছে সারা দেশে খেলার মাঠ, পার্ক, বাগান, নার্সারি, উন্মুক্ত স্থান ও ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ সংরক্ষণে গ্রহণযোগ্য মানদণ্ড ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এবং শুধু শহরের জন্য আমাদের একটি আইন আছে, শহর এলাকার উদ্যান, প্রাকৃতিক জলাধার, উন্মুক্ত স্থান সুরক্ষায় 2000 সনের আইন। এই আইনে স্পষ্ট বলা হয়েছে কোনো পার্ক, উদ্যান, উন্মুক্ত প্রান্তর এবং জলাধারের শ্রেণী পরিবর্তন করা যাবে না। এখন উন্নয়নের নামে সিটি কর্পোরেশন যখন ধূপখোলা মাঠে, এটি একটি উন্মুক্ত অঞ্চল এবং এটি একটি ঐতিহাসিক জায়গা, বা বাহাদুর শাহ পার্কে যেটি সিপাহী বিদ্রোহের সাথে আসলে স্মৃতির সাথে জড়িত, সেখানে যখন বাণিজ্যিক স্থাপনা তৈরি করছেন, এটির কিন্তু বাস্তুতন্ত্র বলি, পরিবেশ বলি, তার শ্রেণী আসলে পরিবর্তিত হচ্ছে। এবং এখানে সুবিধাটা কি, ধরেন যাদেরকে দোকান দিচ্ছেন ওনাদের লাভ হচ্ছে, কারণ যেই একজন দর্শক বা যিনি স্বাস্থ্য সুরক্ষার জন্য পার্কে যাচ্ছেন, উনি তো পার্কে কফি খেতে যান না, উনি তো ফুচকা খাওয়ার জন্য, ওনার তো পার্কের বাইরেও অনেক যায়, ফুটপাতে চায়ের দোকান থাকে, কফি শপ থাকে, পার্কের ভেতরেই আমার কফি শপ, পার্কের ভেতরেই ফুচকা, এটা কেন খাওয়ার জন্য হোটেল, দোকান, অনেক জায়গা আছে আমাদের কাপড় কেনার জন্য, কেনাকাটার জন্য, কিন্তু আমাদের তো গাছের জন্য, বন্যপ্রাণীর জন্য, পাখির জন্য কোনো জায়গা নাই। এবং এরকম উন্মুক্ত গুলশানের খুব সুন্দর পার্ক, যেটা শাহাবুদ্দিন পার্ক, আসলে যেটা ফোকাস করলেন, তার ভিতরে একটা অভিজাত কফি শপ দেওয়া হয়েছে, এবং সেখানে আমি গেলাম যে সেখানে কারা যায়, এবং ওই পার্কের স্ট্রাকচারটা এমনভাবেই করা যে একজন সাধারণ মানুষ ঢুকতেই ভয় পাবে যে এটা বোধহয় আমার জায়গা না। এখন কথা হলো, ওই রকমের দামি কফি শপ গুলশানে তো অসংখ্য আছে, আরো একটা কফি শপ আমার পার্কের মধ্যে ঢুকাইতে হবে কেন? ঠিক একইভাবে যেমন আমাদের গুলশানের শহীদ তাজউদ্দিন পার্ক, এটা হচ্ছে যে গুলশান ক্লাবকে দিয়ে, যে আপনার এখন তারা হচ্ছে যে ওইখানে কিন্তু অন্যরকম স্থাপনা আসলে তৈরি করতে চায়, নিয়ে তো মানববন্ধন হলো, মানববন্ধন হয়েছে, আন্দোলন চলছে। তো এই নগরে সবাই, মানে আপনি একটি, মানে ঢাকার মতো একটি নগর, যেটি একই সাথে একটি ঐতিহাসিক নগর, এটি বিভিন্ন এলাকার মানুষ এখানে আসছে, প্রতিনিয়ত ঢাকার বায়ুমান আসলে কমছে, এটি বসবাসের জন্য একটি যোগ্য নগরী নয়, নানা সূচকে আসলে এটি প্রমাণিত হচ্ছে। এবং বারবার আমরা বলছি যে আমরা এখানে কোনো উন্মুক্ত স্থাপনা আসলে রাখছি না, উন্মুক্ত প্রান্তর রাখছি না, আমরা উদ্যান রাখছি না, আমরা জলাভূমি রাখছি না, আমরা এগুলো তো বলছি, এটা প্রমাণিত হচ্ছে, এমনকি সরকারি কর্তৃপক্ষ পর্যন্ত বলছেন যে এগুলো আমাদের দরকার, কিন্তু আমরা কেন বাস্তবে সেটি দেখছি না যে ঢাকায় আসলে গাছ থাকবে, উদ্যান থাকবে। আমাদের যেটি আমরা যেটি রাজুকের কাছ থেকে শুনলাম যে তারা প্রচুর কাজ করছেন, যে নতুন যেগুলো আছে সেগুলো তো সুরক্ষা করা জরুরি। সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা যখন এই কাজগুলোকে, তাদের সমালোচনা আমাদের করতে হচ্ছে, সমস্যাটা কোন জায়গায়? আসলে সিটি কর্পোরেশন শুধু টাকা ইনকাম করতে চায় নাকি অন্য কোনো সমস্যা আছে? কি মনে হয়? এটা হলো ব্যবস্থাপনার বিষয়। যারা নরমালি সিটি কর্পোরেশন তো একা কাজটা করে না, ওরা কোনো পরামর্শক নিয়োগ দেয়। আচ্ছা, কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরামর্শক তাদের বিভিন্ন পরামর্শ দেয় যে এখানে এটা করলে সেটা হবে, প্রফেশনাল যারা কাজ করবে, বিশেষ করে প্ল্যানার, আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব আছে, যে একজন ক্লায়েন্ট অনেক কিছু চাইতে পারে, তখন আমার নৈতিক দায়িত্ববোধ থেকে বলা উচিত যে বিদ্যমান আইনের সাথে এতটুকুর বিষয় আমি করা যায় না, বা এটা করা আইনের বাইরে তো ধরেন পরিবেশ, প্রাণ প্রকৃতি, জায়গাটা যদি আমাদেরকে দিতে হবে। এবং একটা জিনিস বুঝতে হবে যে ভাই জলাধার আইনের কথাটা বললেন, 2000 সনের আইন, এটা কিন্তু বর্তমান সরকার যখন প্রথমে ক্ষমতায় আসেন তখনই কিন্তু শত চ্যালেঞ্জের মুখেও কিন্তু পরিবেশ রক্ষার জন্য বাংলাদেশে একটা যুগান্তকারী আইন, এই প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন 2000 করা হয়েছে। এবং সেখানে কিন্তু বলা আছে যে কোনো উদ্যান, খেলার মাঠ বা পাবলিক স্পেস যেখানে সরল পানি ধারণ করে এরকম জায়গা, এবং মাস্টার প্ল্যানে চিহ্নিত যে কোনো পার্ক, খেলার মাঠ যা রয়েছে, জলাশয়, এগুলি কোনো শ্রেণী পরিবর্তন করতে পারবে না। করতে গেলে সরকারের কাছে আবেদন দিতে হবে, সরকার তার যৌক্তিক এবং জনস্বার্থ বিবেচনায় সেক্ষেত্রে হয়তো করতে পারবে। আজ পর্যন্ত জলাধার আইনে এ ধরনের কোনো শ্রেণী পরিবর্তন কিন্তু সরকার করে নাই। দ্যাট মিনস কি সরকার কিন্তু সেন্ট্রালি এটা প্রাকৃতিক যে বিশেষ করে উদ্যান, পাবলিক স্পেস বা এগুলিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন দপ্তর বা সংস্থা পরিবর্তন, ধরেন একটা পার্কের ভিতরে 500 গাছ আছে, আপনি 300 গাছ কেটে ফেললেন, সেটা শ্রেণী পরিবর্তন না? আমি বলি যে এই বিষয়টা ইদানিং আমাদের পরিলক্ষিত হচ্ছে, যেহেতু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার আওতাধীন এলাকায় নকশা অনুমোদনের দায়িত্ব রয়েছে, এবং সেজন্য আমরা পার্ক বা খেলার মাঠে
কি ধরনের উন্নয়ন করা যাবে এবং কতটুকু তার কনক্রিট দ্বারা আচ্ছাদিত করতে পারবে তার সুকবল, সেজন্য আমরা একটা নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছি এবং এই নীতিমালাটা সকল সংস্থার কাছে আমরা প্রেরণ করব যে এই গাইডলাইন মেনেই যাতে করে, কারণ এক একটা পার্ক এক এক ধরনের ডিজাইন করে, মানে এখানে আসতেছে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন, এটা একটা অনুপস্থিত রয়েছে। ফলে দেখা যায় যে আমরা বিউটিফিকেশন বলতে আমরা মনে করি যে কনক্রিট দ্বারা সুন্দর কিছু করতে পারলে মানে গ্রিন ইকোলজিক্যাল কাজ করে কিন্তু আমরা এই পার্কগুলিকে আমরা দৃষ্টিনন্দন করতে পারি এবং সেগুলি করলে কিন্তু আমাদের একদিকে যেমন সোকেবল গ্রিনের পরিমাণও বাড়বে, অন্যদিকে আমাদের যে এই যে শহরের টেম্পারেচার বেড়ে যাচ্ছে সেটা হবে এবং পার্কগুলি ইউনিভার্সাল অ্যাক্সেস থাকবে, সকল মানুষ এই ইউনিভার্সাল অ্যাক্সেসের জায়গাটা। মানে কি আমি যদি একটু প্রশ্ন করতে চাই রাজুকে, যে যারা এই ধরনের মানে কনক্রিট কিংবা প্লাস্টিক কাঁচ মানে এরকম বিপজ্জনক বিষয় আসলে স্থাপনায় নিয়ে আসছেন, যেটি নগরের উত্তাপ বাড়িয়ে দিচ্ছে, তার মানে আপনি কি বলতে চান যে রাজুক কিংবা সিটি কর্পোরেশনের যারা পরিকল্পনাবিদ আছেন বা নগর পরিকল্পনাবিদ আছেন, তারা পরিবেশ বান্ধব কিভাবে একটা ডিজাইন করতে হয়, নকশা করতে হয়, এই বিষয়ে খুব সচেতন নন? এটা উত্তরটা নেব আশরাফ ভাই, একটা বিরতি নিয়ে উত্তরটা নিচ্ছি, আরেকটা বিরতি নিয়েছি। দর্শক ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঢাকা শহরের পার্কগুলো নিয়ে। অনেকগুলো পার্ক নাগরিকের অধিকারের বাইরে চলে যাচ্ছে এবং অনেকগুলো পার্কের ভেতরে বাণিজ্যিক কার্যক্রম হচ্ছে। বেশ কয়েকটি পার্ক সংস্কারের নামে বছরের পর বছর ধরে বন্ধ, এবং যেই পার্কগুলো ওপেন আছে সেখানেও মানুষ কতটা স্বাচ্ছন্দ্যে যেতে পারে, এই প্রশ্নগুলো মাথায় নিয়ে আমরা অনুষ্ঠানটি আজকে করছি। যেমন একটা পার্কের ছবি আমরা দেখাতে পারি, এই যে পার্কটি গুলশানের নিকেতন ফজলে রাব্বি পার্ক। আমি একটু পাভেল পার্থ এবং আশরাফ ভাই দুজনকে দৃষ্টি আকর্ষণ করি, গেট, বিরাট গেট বন্ধ, পার্কের ভেতরে দেখেন কোনো লোকজন নাই। এই পার্কটা দিনের একটা বড় সময় বন্ধ থাকে, সকালবেলা খোলা থাকে, আবার বিকেলের দিকে খোলে, মাঝখানে সময়টা অনেক সময় ধরে বন্ধ থাকে। এখন বিরতির আগে যে জায়গাটাতে আশরাফ ভাই ছিলেন, যে জায়গাটা ছিলেন যে একটা পার্ক ওপেন স্পেস, এটা সাধারণের জন্য সবসময় উন্মুক্ত থাকবে এবং যে কেউ ঢুকতে স্বাচ্ছন্দ্যে ঢুকতে পারবে। কিন্তু এরকম যখন বিরাট গেট, সামনে সিকিউরিটি সবকিছু থাকে, তখন একজন সাধারণ মানুষের পক্ষে সেখানে ঢোকা কিন্তু সংকোচ বোধ হয় তার। একটা পার্ক পাবলিকের স্পেস এইভাবে কি বন্ধ রাখা বা এই ধরনের ডিজাইন আসলে কারা করেন, মানে কোন পরিকল্পনাবিদের কাছে আসলে আমরা আমাদের দেশের যে দুইটা মিলিয়ে যদি একটু উত্তর দেন? আমি একটু বলি যে একটা জিনিস হলো যে বিভিন্ন আমাদের দেশে টেকনিক্যাল প্রফেশন হলো 3টি, একটা হলো আরবান প্ল্যানার্স, আর একটা হলো আর্কিটেক্ট এবং হলো আমাদের ইঞ্জিনিয়ার। এখানে বিভিন্ন ক্যাটাগরির ইঞ্জিনিয়ার রয়েছে। সেখানে আরবান প্ল্যানারদের কাজ হলো শহরের জন্য একটা সামগ্রিক মাস্টার প্ল্যান তৈরি করা, সেখানে কোথায় পাবলিক স্পেস তৈরি হবে সেটাকে একটা দিক নির্দেশনা দেওয়া। যেমন আমরা বিশদ অঞ্চল পরিকল্পনা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে তৈরি করেছি, সেখানে আমরা গ্রিনের ফুটপ্রিন্ট কীভাবে বাড়ানো যায় তার কিন্তু একটা সুন্দর কতগুলি গাইডলাইন এবং নির্দেশনা দেওয়া আছে, এবং সিটিকে একটা কোথায় নিয়ে যেতে চাই তার একটা ফিলোসফি কিন্তু এখানে দেওয়া আছে, যে আমাদের টার্গেট হলো যে গ্রিন ওরিয়েন্টেড ডেভেলপমেন্টকে কীভাবে করা যায় সেটা প্রমোট করার জন্য দিয়েছে। এটা আরবান প্ল্যানারের ভিশন। অ্যাট দ্য সেম টাইম ঢাকা শহরে বিদ্যমান পার্কগুলির বাইরেও আমরা 88টি বিভিন্ন লেভেলের পার্ক, ইকোলজিক্যাল পার্ক, রিজিওনাল পার্ক, আরবান পার্ক তৈরি করার জন্য আমাদের প্রস্তাবনা দিয়েছি। সেটা আমরা ফেজিং ওয়াইজ বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ আমরা নিয়েছি। নারায়ণগঞ্জে আমরা কিছু আমাদের ফিজিবিলিটি স্টাডি কাজ চলছে, এবং সমগ্র ঢাকা শহরে ছড়িয়ে বিভিন্ন পাবলিক পার্ক তৈরি করা যায়। আর ডিজাইনিংয়ের কাজটি নর্মালি বিভিন্ন স্থপতিরা করে থাকে, এবং তার ইমপ্লিমেন্টেশনের কাজ যে কনস্ট্রাকশন ইমপ্লিমেন্টেশনের কাজটা ইঞ্জিনিয়ার করে থাকে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দেশের কালচারাল একটা হলো যে বেশিরভাগ আমাদের স্থপতি বা প্রকৌশলীদের একটা, আমি একজন টেকনিক্যাল প্রফেশনাল, আমি এটা দায় স্বীকার করছি যে আমাদের কাজটা হলো যে কনক্রিট এবং বিল্ডিংয়ের যদি একটা সম্মিলিত প্রয়াস কোথাও ইনসার্ট করতে পারি তাহলে মনে হয় যে জিনিসটা সুন্দর হয়। অত একটা নেচার বেস যে সলিউশন দেওয়া সেই জায়গাটা আমরা একটু দূরে থাকি। মানে একটা পার্ক আমি করলাম, এটা বিরাট বাউন্ডারি ওয়াল দিয়ে বিভিন্ন সিভিল সোসাইটি থেকে বিভিন্ন লেভেলে আলোচনা করছে, এবং আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যে প্ল্যানিং রেগুলেটরি বডি আমরা এটা অনুধাবন করেছি, সেজন্য আমরা একটা ডিজাইন গাইডলাইন তৈরি করা আমরা দিয়েছি। যে এবং দুঃখজনক হয়েছে না, এটা আমরা অলরেডি আমি যে প্রশ্নটা ছিলাম, ইনস্টিটিউট অফ আর্কিটেকচার ঢাকা শহরের অনেকগুলো পার্ক যে সাধারণ মানুষের অ্যাক্সেসের বাইরে চলে যাচ্ছে, পার্কগুলো বিরাট বিরাট গেট দিয়ে এক ধরনের এলিট
বানিয়ে ফেলা হচ্ছে, বড়লোকদের এইটা জন্য আসলে বড়লোকদের জন্য পাবলিক স্পেসের যে একটা ইউনিভার্সাল যে ডেফিনিশন রয়েছে, যে এটা ডেফিনিশন সবার জন্য এটা নামে হলো পাবলিক স্পেস, এটা গণপরিসর, মানে সকল গণমন্ত্রী সকল পেশাজীবী মানুষ সেখানে যাবে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে তার একটা ম্যানেজমেন্ট অ্যাসপেক্টে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দিতে, যেমন একটা মিডনাইটে বা একটা ইয়াতে সেখানে গেলে একটা সিকিউরিটির জন্য করতে পারে। বাকি বিশেষ করে দিনের বেলায় কেন পার্কগুলি বন্ধ রাখে এটা আমার বোধগম্য নয়। এটা অবশ্যই সেই ব্যবস্থাপনা, পার্ক তো তৈরি হয় কি হয় সাধারণ মানুষের জন্য, নট ফর দ্য বিউটিফিকেশন। এখন ধরো এই যে আমরা এই বিষয়টা নিয়ে সে এই কাজটি করবে, এটা আমি কোন বলি যে সংস্থায় কাজটি করেছে তাদের কাছে আমার পক্ষ থেকে একটা বিনীত রিকোয়েস্ট থাকবে, এটা সকল মানুষের জন্য উন্মুক্ত করে। এবং ধর রমনা পার্ক আমাদের ঢাকার একটা বড় ফুসফুস, অন্যতম ফুসফুস, তাই না? সেই সম্পর্কে একজন সাংবাদিক তিনি ফেসবুকে লিখেছেন এরকম যে রমনা পার্কে 8টার পরে সরকারি বড় কর্তাও তাদের বউ ও বর ছাড়া কেউ ঢুকতে পারে না। মানে আমি জানি না ঘটনা কতটা সত্য, মানে রমনা পার্কেও দীর্ঘ সময় বন্ধ ছিল এবং এখন পর্যন্ত কিন্তু সেটা ওটার মধ্যে এক ধরনের এলিট ভাব ঢুকায় ফেলা, যেহেতু ওটা মন্ত্রী সচিব আমলাদের একটা এরিয়া, ওনারা হাঁটেন। কিন্তু এমন একটা অবস্থা আমরা করে ফেলছি যে না, রমনা পার্কটাও একজন সাধারণ মানুষ ঢুকতে গেলে সে সংকোচ বোধ করে, মানে এইটা তো হওয়ার কথা না, এটা কোনোভাবেই না, এবং এটা হওয়ার কথা না। স্টিল তারপর আমি জানি না, রমনা পার্কে কিন্তু সাধারণ মানুষ যায়, এবং ঢাকা শহরে রমনা পার্কে এমন ভাবে ডিজাইন করা আছে যে বেশিরভাগ মানুষই রমনা পার্কে ইউজ করে, বর্ষবরণের একটা ইয়া তৈরি হয়। তবে সেটা 8টার পরে এটা ঢুকতে দেয় কিনা এটা আমার জানা নেই, এটা আমিও জানি না, এটা একজন লিখলেন বলে আমি জাস্ট রেফার করলাম। এটা কত সুন্দর জায়গা, নিশ্চয়ই আমাদের যে কর্তৃপক্ষ রয়েছে সেটা বিবেচনা করবে যে সাধারণ মানুষ সেখানে 8টার পরে, যেহেতু পার্কটি বড় এবং আমাদের দেশে কিছু দুর্ঘটনা ঘটে থাকে, ছিনতাই টিনতাই হয়ে থাকে, সে বিষয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা যাতে হয় সেই যে জিনিসটা একটা করা যেতে পারে। কারণ পার্কে যদি আবার অধিক লাইটিং এর ব্যবস্থা করে তাহলে আমাদের ইকোলজিক্যাল দেখা যায় যে পাখি তার অভয়ারণ্য এটা তৈরি হবে। কারণ ঢাকা শহরে এমন ভাবে নগরায়ণ তৈরি করছি, আমরা কিন্তু কাক হারিয়ে ফেলছি, ঢাকা শহরে কোনো কাককে আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন প্রজাতির যে পাখি ছিল এটা থাকে না ইকোলজিকে। যেমন আছে মশার উপদ্রব বেড়ে গেছে, সেটা একটা কারণ, ব্যাঙ নাই, আমাদের কাক নাই, এগুলো যদি থাকতো তাহলে ইকোলজিক্যাল একটা আরেকটাকে বায়োলজিক্যাল সাইকেল রয়েছে যে একটা আরেকটাকে যোগান দেয়, আরেকটা আরেকটাকে মানে আমরা খেয়ে আমরা কাজ করি। তো সেই জায়গায় আপনি কি মনে করছেন যে রাজক এই রাজধানীর উন্নয়নে যে কাজ করছে, এই রাজধানীর যে একটি ইকোলজিক্যাল সাইকেল আছে, এই সাইকেলকে আসলে সুরক্ষা করতে পারছে? আমি বলবো যে শতভাগ আমরা পারি না, সেটা আমি দায়িত্ব বা সিটি কর্পোরেশন কি খুব দায়িত্ববান? আমরা চেষ্টা করছি, কারণ এবার আমাদের বিশদ অঞ্চল পরিকল্পনা, আমি বারবার এটা রেফারেন্স দেই, এটার মূল ফিলোসফি কিন্তু আমরা কতগুলি যে গ্রিন তৈরি করা, যেমন আমাদের বাইসাইকেল ট্র্যাক আমাদেরকে এনকারেজ করেছি, আমরা 574 কিলোমিটার নগর জীবন রেখা আমরা বলছি যে একটা ফুটপাথ ওয়াকওয়ে হবে, তার পাশে গাছের ছায়া দিবে। ঢাকা শহরে সুন্দর ফুটপাথ থাকলে তো ট্রাফিক জ্যাম হয় না, আমরা যে 1-2 কিলোমিটারের মধ্যে মানুষ তো হাঁটতেই পারে, হাইওয়ের পাশে একটা আমাদের যে গাছপালা লাগবে এবং করবে, সেই জায়গাটা সবুজায়ন করার জন্য একটা নির্দেশনা রয়েছে। কিছুদিন আগে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা দিয়েছে যে এই শহরে যত পরিত্যক্ত জায়গা আছে বা ফাঁকা জায়গা আছে, মানুষ যাতে আদের সবজি অথবা গাছ রোপণ করে, সেই বিষয়টা নগর কৃষি যাতে আসলে তারই আলোকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমরা উদ্যোগ নিচ্ছি যে এই অর্থ বছরে আমরা প্রায় রাজুকের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেখানে আমরা 1 লক্ষ গাছ লাগানোর একটা পরিকল্পনা আমাদের রয়েছে, হয়তো শীঘ্রই এই কার্যক্রমটি গ্রহণ করব। যে আমাদের ডেপেও একটা বলা আছে যে এই জিনিসটাতে যুক্ত করতে চাই, যেটা লোকাল প্রজাতির গাছকে আমরা প্রাধান্য দিতে চাই, স্থানীয় প্রজাতির, হ্যাঁ ডেফিনেটলি আমরা চাই যে বিভিন্ন এলাকা উপযোগী, কারণ আমাদের এক এক এলাকায় কিন্তু এক এক ধরনের গাছ আছে, আমাদের তো ছায়া। কারণ আমরা শহরে দেখা যায় যে আমরা নগরায়নের নামে বা ঋতুভিত্তিক গাছ আমাদের জরুরি। যে একটি বাড়িতে 2তলা 3তলা ভবন ছিল, সামনে 5-7টি সুন্দর গাছ ছিল, ছায়া দিয়ে আচ্ছাদিত হতো, এই গাছগুলি কেটে আমরা কি করে সুরম্য একটা বিল্ডিং তৈরি করি, তারপরে ওই গাছের পরিবর্তে আমরা বারান্দায় কিছু টবের গাছ লাগাই দিই। একটা ছায়া দেয়া গাছ দিয়ে দিতে পারে, 500 টবের গাছও তো সেই পরিমাণ ইম্প্যাক্ট এনভায়রনমেন্টে তৈরি করে না। এবং এই যে হিট আইল্যান্ড তৈরি হচ্ছে, তার তো একটা ক্রমাগত আমাদের এই নগরায়ন এবং যে বিল্ট আপ এরিয়ার বৃদ্ধি, এটা ক্রমপুঞ্জি তৈরি হচ্ছে। তাই ডেফিনেটলি আমাদের আবাসনের যোগান দিতে হবে, এটা সত্যি। অ্যাট দ্য সেম টাইম হোয়াট কস্ট, এনভায়রনমেন্টাল কনসার্নকে মেনে নিয়েই করতে হবে। একদিকে যেমন মানুষের যোগানের জন্য যদি তার আবাসনের যোগান হয়, সে মানুষের জন্য তারও তো চিন্তা করতে হবে, তার
মানুষের তার সুচিকিৎসা প্লাস তার ইয়ার জন্য যেমন মেডিকেল ফ্যাসিলিটিস দরকার, তার আবার পাবলিক স্পেসও দরকার, তার ওয়াকেবিলিটি। আর আরেকটা জিনিস যেটা বললেন যে টিউডি ক্যাচমেন্ট স্টেশন প্লাজা, আমাদের দেশে টিউডি বলতে বোঝায়, যেহেতু কনসেপ্ট ইজ নতুন, কারণ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আমরা টিউডি পলিসির গাইডলাইন তৈরি করছি। পৃথিবীর বহু দেশে কিন্তু টিউডির মূল কনসেপ্টই হলো পাবলিক স্পেসকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। তার কাজ হলো কমার্শিয়াল ডেভেলপমেন্ট হবে, হাই ডেন্সিটিকে এনকারেজ করবে, এট দ্য সেম টাইম হাই ডেন্সিটিকে এনকারেজ করবে। কি জন্য এনকারেজ করবে? যে মানুষ এখানে শর্টেজ পসিবলটা ওয়াকিং করবে এবং বেশি বেশি গণপরিসর তৈরি হবে, পাবলিক স্পেস তৈরি হবে। এটা হলো টিউডির মূল প্রিন্সিপাল। এখন আমরা কি হয়, টিউডির 4টা গাইডলাইন ওয়াকেবিলিটিকে প্রাধান্য দেওয়া, পাবলিক স্পেসকে তৈরি করা, সেটা পাবলিক আমরা হাই ডেন্সিটিকে নষ্ট করে দিয়েছি, মিক্স নেচারকে এনকারেজ করা। এই 4টা হলো মূল ক্যারেক্টার। আমরা কি করি, ওই যে মূল একটি ক্যারেক্টারকে প্রাধান্য দিচ্ছি, বাকি 3টি ক্যারেক্টারকে কিন্তু আমরা ভুলে যাচ্ছি। তাহলে কিন্তু এটা টিউডির ক্যারেক্টার হলো না। এই বিষয়টি আমাদেরকে সব মানুষকে অনুধাবন করতে হবে। 90% মানুষে এই টিউডি সম্পর্কে তার মূল ধারণা কনসেপ্ট না থাকার কারণে এটা কমনভাবে মিসগাইডেড করছে। তো সেই জায়গাগুলিকে আমার মনে হয় অনুধাবন করা উচিত, এবং টেকনিক্যাল নলেজ লোকের পরামর্শ যদি না হয় তাহলে কিন্তু এই কাজটি হয়। একটা প্রস্তাব কি আসলে দিতে পারে? আমি শুধু প্রস্তাবটা দিয়ে শেষ করছি। সেটি হচ্ছে এই যে মানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এত গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছে, গণপরিসরের কথা চিন্তা করছে, ইকোলজিক্যাল সাইকেলের কথা চিন্তা করছে, এখানে কি যাদের জন্য করছে যে নগরবাসী, তাদেরকে যুক্ত করা যায় না? তাদের প্রস্তাব বা পরামর্শ, যাতে সবাই নিজেদের পরামর্শ দিতে পারে। সমস্ত প্রকল্পেই থাকে যে নাগরিকের কমিউনিটির মতামত নেওয়া, সেটা তো থাকে, কিন্তু সেটা বাস্তবে কতটুকু আসলে সেটি একটি বড় প্রশ্ন। আমরা করি, এবং আমার মনে হয় যে স্টেক হোল্ডার কনসালটেশনগুলিকে আরো অনেক বেশি বাড়ানো জরুরি। এই যে আমরা এখন আসলে বলছি যে এই আনোয়ার উদ্যান ফেরত চাই বা এই পার্ক চাই, সেটি যদি আগে থেকে করা হয় তখন হয়তো আমাদের মতো করে হয়। দুইটা স্টেক হোল্ডার কনসালটেশন করে আরেকটা বিরতি নিয়ে আসছে। দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা ঢাকার পার্কগুলো নিয়ে কথা বলছি। আশরাফ ভাই, বিরতির আগে যে জায়গাটাতে ছিলাম, যে আমরা অনেকগুলো পার্ক বছরের পর বছর ধরে সংস্কারের নামে আসলে বন্ধ। মানুষেরা, যেমন শিশু পার্কটা আমরা দেখছি যে পার্ক সংস্কারে 5 বছর পর এখনো ঘুরতে গিয়ে ফিরে যায় শিশু কিশোররা। পান্থকুঞ্জ একই অবস্থা, আনোয়ার উদ্যান তো দখল। এই অবস্থা থেকে বেরোনোর পথটা কি? কত দ্রুততম সময়ের মধ্যে আমরা যদি এগুলোকে মানুষের জন্য ওপেন করে দিতে চাই, করণীয়টা কি, বা সেখানে ঝামেলাটা কোথায়? একটা জিনিস মনে রাখতে হবে যে পাবলিক স্পেস কিন্তু যে কোনো দুর্যোগের সময় একটা শেল্টার হিসেবে কাজ করে। টেম্পোরারি স্ট্রাকচার পৃথিবীর বহু দেশে, যেমন কোনো আর্থকোয়েক হলো, ফায়ার অ্যাক্সিডেন্ট হলো বা কিছু হলো, জায়গা পাবে কোথায়? প্রাইমারি শেল্টার হিসেবে হয়তো টেম্পোরারি স্ট্রাকচার যে কোনো পাবলিক স্পেসে তৈরি করে আবার এটা সরে নিয়ে এটা কাজ করে। এটাই হলো পাবলিকের স্পেসের একটা বহুবিধ ব্যবহার থাকতে পারে। তো যেহেতু আমাদের ডেভেলপমেন্ট ট্রেন্ডসটা হচ্ছে, আমাদের উন্নয়ন হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় পাবলিক স্পেসের একটা সাময়িক সময়ের জন্য ব্যবহার হতে পারে। অতি দ্রুত সময়ে পাবলিক স্পেসকে পাবলিক স্পেস আকারে ফেরত দিতে হবে, এবং সেটাই হওয়া উচিত। এবং যেগুলি পার্কগুলি এখনো হয় নাই, এটা অবিলম্বে এগুলি দেওয়া উচিত। অসুবিধাটা হয় যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যেই সমন্বয়হীনতা থাকে। যেমন পান্থকুঞ্জের যেটা হয়, সিটি কর্পোরেশন বলতে জুলাইয়ের মধ্যে হবে, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তো ওখানে শেষ হয় নাই। ফলে ওনাদের মধ্যে সমন্বয়েরও ঘাটতিও তো আছে। কিছুটা রয়েছে, সেই জন্য একটা আন্তঃসংস্থা সমন্বয় করছে যে, বা পান্থকুঞ্জের পুরো করিডোরে তো একটা হবে না, সেখানে হয়তো একটা জায়গায় যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে র্যাম্পটা যাবে, সেই ক্ষেত্রে হয়তো তাদের ওই জায়গাটা ব্যবহার হতে পারে, নিচে পার্ক আকারে সেখানে ব্যবহার হতে পারে। তবে আমাদের উচিত যে কোনো উন্নয়ন পরিকল্পনা তৈরি করার আগে পাবলিক স্পেসকে অ্যাভয়েড করে কাজটি করা উচিত। এই শহরে পাবলিক স্পেসের পরিমাণ কম। আমরা জানি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যদি স্ট্যান্ডার্ড অনুযায়ী পাবলিক স্পেসের পার ক্যাপিটা পাবলিক স্পেসে 9 স্কয়ার মিটার বর্গমিটার দরকার, আমাদের আছে 0.61, মানে 1 বর্গমিটার নিচে আছে। এটা কি ঢাকা শহরে না সারা বাংলাদেশে? ঢাকা শহরে। আচ্ছা। এবং আমাদের নতুন যে চ্যালেঞ্জ হবে, নতুন আমাদের যে দুইটি সিটি কর্পোরেশন 18টি করে ওয়ার্ড তৈরি হয়েছে, 36টি ওয়ার্ড, এখনো কিন্তু এটা ফিউচার ডেভেলপমেন্ট 36টি ওয়ার্ডে 36টি পার্ক কেন হবে না? এই যে পার্কগুলো এখনো যদি অধিগ্রহণ করে, সেখানে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় যদি উদ্যোগ নেয়, এছাড়া কিন্তু 5-7 বছর পর ওই এলাকা ম্যাচিউরড আরবান এরিয়া হবে, তখন আমাদের বিল্ডিং হয়ে গেলে আপনি ভাঙতে পারবেন না। মানে বিল্ডিং হওয়ার আগেই পার্কের জন্য স্পেস নিয়ে নিতে হবে, পার্ক মাঠ। এই বিষয়ে আমাদের একটা যে ভালো নির্দেশনা, যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পার্কের বিষয়ে একবার খুবই সচেতন। আমরা এই যে তিতুমির কলেজের পাশে আমাদের একটি স্পেসে আমরা একটা রাজুকের ভবন নির্মাণ করতেছিলাম,
সেই ভবনে মাননীয় প্রধানমন্ত্রী ভবন নির্মাণ এখানে না করে এখানে পাবলিক স্পেস হিসাবে গণপরিষদ তৈরি করার জন্য একটা নির্দেশনা, ওনার এই মনোভাব থেকে বোঝা যায় যে পাবলিক স্পেসের প্রতি রয়েছে। এবং আমাদের নতুন চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে কোনো ডেভেলপমেন্ট করতে গেলে পরিবেশগত দিকটাকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে এবং কোনো ধরনের যে খেলার মাঠ বা পাবলিক স্পেসকে এইটার আকার আকৃতি সংকুচিত করা যাবে না এবং সেই জায়গাগুলিকে রেখে কিভাবে আরও এই জায়গাগুলিকে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কিন্তু আমাদের নির্দেশনা রয়েছে। প্রয়োজন হলে আমরা জমি অধিগ্রহণ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে দিব এবং আমরা একটুকু বলতে পারি যে আমাদের অধীনে যে ঢাকা নারায়ণগঞ্জ রয়েছে তাদের যে খাস জায়গাগুলি রয়েছে বা সেখানে যদি কোনো পরিত্যক্ত জায়গা থাকে সেই জায়গাগুলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ যদি মালিকানা হস্তান্তর করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তার নিজ দায়িত্বে এইসব পার্কগুলো উন্নয়ন করে দেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। সেটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটা নির্দেশনা হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের সদা সহাস্য রয়েছে। আমরা মনে করি যে পাবলিক স্পেসের যে পরিমাণ যে আমাদের ডেপে বর্ণিত 88টি পার্ক, এটা আমাদের টাইম বাউন্ড নিয়ে রাজযুগে একার পক্ষে কিন্তু সব পার্কগুলি বাস্তবায়ন করতে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, 88 পার্কে 2035 সাল পর্যন্ত আমাদের এটা মেয়াদ রয়েছে, এই পার্কগুলি আমাদের বাস্তবায়ন করে। তাহলে এই শহরে আমাদের যে সবুজায়ন তার আংশিক, আমরা বলি না যে পরিপূর্ণ, আংশিক হলো এখানে হবে, না হলে কিন্তু টেম্পারেচারের পরিমাণ এমনভাবে বৃদ্ধি হবে। এক সময় আমরা শুনতাম যে নদী বাঙ্গনে বা জলোচ্ছ্বাসে ঘূর্ণিঝড়ে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে শহরে আসে, তখন দেখা যাবে যে এই গরমের এমন বেড়ে যাবে, তখন কিন্তু এই যে রিক্সা যারা পরিচালনা করে 2-1 ঘন্টা রিক্সা করে শ্রমজীবী মানুষ কিন্তু এফোর্ড করতে পারবে না, কিন্তু আবার তার রিটার্ন হয়ে চলে যেতে পারবে। তো এখন এই সময় আমাদেরকে ওই উদ্যোগগুলি নেওয়া এবং সেটা সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত। সকল সংস্থা, সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর এবং সরকারি সকল সংস্থা মিলে এটা যদি নিতে পারে তাহলে কেবলমাত্র এটা সম্ভব। একটা বিষয় আপনি দেখবেন যে পার্কে মানুষ যে কারণে যায়, বাচ্চারা যায় খেলাধুলা করতে বা অক্সিজেন নিতে, সেই কাজগুলো সব এখন শপিং মলে, অর্থাৎ শপিং মলের ভেতরে এখন ছোটদের রাইড পার্ক হয়ে যাচ্ছে। অর্থাৎ যেহেতু অপশন কম, সে এখন ইনডোরের মধ্যে ঢুকে আসছে। ফলে যদি পার্কগুলোকে ওপেন করে দিতে পারেন, যেই শিশুটা বের হলেই বাড়ির সামনে পার্ক দেখবে, তার তো শপিং মলে গিয়ে রাইডে চড়ার দরকার নাই। তার এই জায়গাটা নিশ্চিত করবার জন্য তো পার্কগুলো যত দ্রুত সম্ভব। এবং আপনি দেখেছেন মনে হয় আমাদের যে নতুন শিক্ষা ব্যবস্থা যে সিলেবাস করা হয়েছে, পাঠ্যপুস্তক, সেখানে পাঠ্যক্রম অনুযায়ী মানে আমাকে যদি পড়াশোনা করতে হয় স্কুলে, তাহলে কিন্তু আমাকে পার্ক থাকতে হবে, নদী থাকতে হবে, জলাভূমি থাকতে হবে, ওইভাবেই তৈরি করা হয়েছে। তাহলে এবং আমাদের যে সংবিধানের 18 ক অনুচ্ছেদে স্পষ্ট বলা হয়েছে যে আমাদের প্রাকৃতিক সম্পদ, জলাধার, আমাদের নদী, আমাদের পার্ক রক্ষা করবেন রাষ্ট্র বর্তমান আর ভবিষ্যৎ নাগরিকের জন্য। কিন্তু আমরা তো সেটি দেখছি না আসলে রাষ্ট্র আসলে করছে আমাদের জন্য, কিন্তু সেটা করা জরুরি। কারণ আমাদের যে বাচ্চারা যেভাবে বড় হচ্ছে, তারা কিন্তু আসলে চিনতে পারছে না কোনটা প্রজাপতি বা কোনটা মথ, কোনটা আসলে বকুল ফুলের গাছ, কোনটা আসলে কৃষ্ণচূড়া কি রাধাচূড়া, কোনোটাই তাদের পক্ষে আসলে চেনা সম্ভব নয়। তো গাছের সাথে পাখির সাথে যদি একটি মানুষ বড় না হয়ে উঠতে পারে, তাহলে তার ভিতরে কিন্তু সেই প্রণোদনা তৈরি হবে না। সে যখন নগর পরিকল্পনাবিদ হবে, সে যখন স্থপতি হবে, তখন মাথায় আসলে শুধু স্ট্রাকচার বিল্ডিং এবং অবশ্যই যে সে তো আর লেড ফ্রি রঙের কথা চিন্তা করবে না, সে হচ্ছে যে কাঁচ বা প্লাস্টিকের কথা চিন্তা করবে না, সে শুধু স্ট্রাকচারই দেখবে। কিন্তু যখন একটা ছোট বাচ্চা পার্কের ভিতরে নদীর সাথে পাখির সাথে বড় হবে, তখন সে বুঝতে পারবে, যখন সে নগর পরিকল্পনা করবে, যখন সে আসলে একটা ডিজাইন করবে, যখন সে রাজনীতিবিদ হবে, তখন তার মাথায় থাকবে যে কিভাবে আসলে পরিকল্পনা করা উচিত, শুধু মানুষ নয়, পাখির জন্য, প্রজাপতির জন্য, সবার সাথে একসাথে মিলে আসলে করার। আমি একদমই শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে যে 2010-এ ঢাকার উপরে একটা বই লিখেছিলেন যতীন্দ্রমোহন রায় এবং কেদারনাথ মজুমদার। তো 2010 সনে ঢাকার ইতিহাস, সেই বইতে তারা যে ধরনের গাছপালা, সবুজ বলয়, নদী, বন্যপ্রাণীর কথা বলেছেন, তার কোনো কিছুই ঢাকাতে এখন নেই। আমাদের নিসর্গী দ্বিজেন শর্মা 62 থেকে 65 সনে ঢাকাতে যে গাছপালা ছিল বিরল, উনি প্রচুর গাছ ঢাকাতে লাগিয়েছেন। রমনায় প্রচুর দুষ্প্রাপ্য গাছ দ্বিজেন শর্মার লাগানো। তো ওই গাছের উপরে উনি একটি বই লিখেছেন শ্যামলী নিসর্গ। সেই শ্যামলী নিসর্গ বইতে থাকা গাছেরাও কিন্তু ঢাকায় এখন বিপন্ন। তাহলে আমরা কেমন ঢাকা আসলে তৈরি করছি, যে ঢাকায়
এখনই আসলে একটা বায়ু দূষিত নগরী ঢাকা, এখানে পানি পৃথিবীর নাই, দূষিততম নগরী, এখানে পানি নাই। বঙ্গবাজারে আগুন লাগার পরে আমরা পানিই খুঁজে পাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই পুকুর ছাড়া। তো এই যে আসলে একটা বিপজ্জনক নগরী আমরা তৈরি করছি, সবুজ বলয় নাই, আমরা পার্কগুলোকে আসলে মেরে ফেলছি, নদী মেরে ফেলছি। তো সেটা আমরা সবাই জানি যে এটা করা দরকার। আমাদের কাছে যেটা মনে হয় যে নাগরিকদের এই আন্দোলন জোরদার হওয়া জরুরি। আমরা ঠিক এইভাবে বলি যে আমরা তো দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান, যেটা 7ই মার্চের ভাষণের সাথে জড়িত, মুক্তিযুদ্ধের সাথে জড়িত, তা আমরা যে শহীদ আনোয়ারা উদ্যান 69-এর গণ অভ্যুত্থান থেকে আমাদের সেই 71-এর মুক্তিযুদ্ধ, মানে আনোয়ারা উদ্যান থেকে আসলে সোহরাওয়ার্দী উদ্যান কোনো পার্কই ঢাকায় নিরাপদে নেই। তো আমরা আসলে 69 থেকে 71 সকল সবুজ উদ্যানের মুক্তি চাই। অনেক ধন্যবাদ দর্শক, আমরা সেটি প্রত্যাশা করি। ঢাকার যে পার্কগুলো সংস্কারের নামে বছরের পর বছর ধরে পড়ে আছে, সেগুলো দ্রুত কাজ শেষ হবে এবং সব পার্ক সব মানুষের জন্য ওপেন থাকবে সব সময়, এবং কোনো পার্ক এলিট শ্রেণীর মানুষের জন্য পরিচিত হয়ে যাবে, আমরা সেটি প্রত্যাশা করি না। ভালো থাকবেন।